নিউরনে নিউরনে হবে গুঞ্জন, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র এবার তোমারই গর্জন। আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি 26, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি সুপার সাজেশন, যেটি ফলো করার মাধ্যমে তুমি খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের এ প্লাসটি এনশিওর করতে পারবে। তো দেরি কেন, চলো এখনই ভিডিওটা শুরু করি। ফার্স্টে আমরা তোমাদের জন্য হচ্ছে এই মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টারগুলোকে সাজিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যাপ্টারগুলোর নাম লেখা আছে, আবার এখানে দেখতে পাচ্ছ ইংলিশে 1 2 3 লেখা, আবার এই পাশে বাংলায় এক লেখা, নিচে আবার 1+2 2+6 2+7, মানে খুব একটা জটলা, তাই না? আচ্ছা, টেনশনের কোনো কারণ নেই, আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে আমরা তোমাদেরকে ফার্স্টে তোমাদের চ্যাপ্টারগুলো সাজিয়েছি। দেখো, আমাদের প্রথমে আছে বুদ্ধি, এরপরে ব্যক্তিত্ব, এরপরে মনোভাব, এরপরে আচরণের উপর পরিবেশের প্রভাব, তারপরে মানসিক চাপ ও চাপ মোকাবিলা, এরপরে মূল্যবোধ, তারপরে মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতিসমূহ, এবং লাস্টে আছে পরিসংখ্যান। এখন জিজ্ঞাসা করতে পারো, ভাই এই 1 2 মানে হচ্ছে এই যে বাংলায় যে ওয়ানগুলো লেখে এগুলোর মানে কি? আমরা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপার অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পেয়েছি যে তোমার প্রতি বছর সকল বোর্ডে এই চ্যাপ্টারগুলো থেকে মিনিমাম একটা করে সিকিউ কোয়েশ্চেন তোমার থাকছে এই পরীক্ষাতে। অর্থাৎ তোমার প্রতি বছর প্রথম অধ্যায় থেকে মিনিমাম একটা করে সিকিউ কোয়েশ্চেন, দ্বিতীয় অধ্যায় থেকে একটা করে সিকিউ কোয়েশ্চেন, থার্ড অধ্যায় থেকে একটা করে সিকিউ কোয়েশ্চেন, ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইট, এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে প্রতিটা অধ্যায় থেকেই তোমার একটা করে সিকিউ কোয়েশ্চেন মাস্ট থাকছে। তোমার 8টা প্রশ্নের ভেতরে উত্তর দিতে হবে মাত্র 5টি প্রশ্নের। সো তুমি যদি আগে থেকে তোমার প্ল্যানটা সাজিয়ে নিয়ে যাও যে তুমি কোন 5টা চ্যাপ্টার ভালোভাবে করবে এবং সেই 5টা চ্যাপ্টার থেকে অ্যান্সার করবে, তাহলে কিন্তু তোমার জন্য সিকিউতে অ্যান্সার করাটা সহজ। এখন এখানে একটা ঝামেলা হতে পারে। কি ঝামেলা? আমি যে তোমাকে এখানে বললাম যে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকছে, এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকছে, এখন কোনো বোর্ড যদি ডেডিকেটেডলি বা পার্টিকুলারলি একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন না করে দুটো চ্যাপ্টার একসাথে মিলিয়ে একটা সিকিউ কোয়েশ্চেন করে, তখন তুমি কি করবে? ঠিক এজন্যই আমরা তোমাদের জন্য এই সাজেশনটুকু রেডি করেছি। অর্থাৎ আমরা বিগত বছরের কোয়েশ্চেনগুলো ঘাটাঘাটি করে দেখেছি, যদি কোনো বোর্ড তোমার দুটো চ্যাপ্টার একসাথে কম্বিনেশন করে একটা সিকিউ কোয়েশ্চেন করে, সেক্ষেত্রে তোমার প্রথম দ্বিতীয় চ্যাপ্টার মিলিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে, দ্বিতীয় ষষ্ঠ চ্যাপ্টার মিলিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে, দ্বিতীয় আর সপ্তম অধ্যায় মিলিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে, তৃতীয় আর ষষ্ঠ অধ্যায় মিলিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে, চতুর্থ আর পঞ্চম অধ্যায় মিলিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে। অর্থাৎ কোনো বোর্ড যদি তোমার দুটো চ্যাপ্টারকে একসাথে কম্বাইন করে কোয়েশ্চেন করে, সেক্ষেত্রে তারা এই প্যাটার্ন বা এই চ্যাপ্টারগুলোকেই ফলো করে। ওকে, সো আমরা যদি আগে থেকেই ধারণা পেয়ে যাই যে হচ্ছে আমাদের কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে, কোথার থেকে কোয়েশ্চেন আসছে, তাহলে কিন্তু আমাদের জন্য হিসাবটা খুবই সহজ হয়ে যায়। আচ্ছা, আমরা কি শুধু এটুকু জেনেই সীমাবদ্ধ থাকবো যে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোয়েশ্চেন আসে? মোটেও কিন্তু এমন না। আমরা এখন দেখব কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো আমাদেরকে পরীক্ষার আগে ভালো করে পড়তে হবে, যাতে ওই টপিকগুলো টাচ করলে আমাদের পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট হয়ে যায়। তো চলো আমরা দেখি আমাদেরকে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক পড়তে হচ্ছে। আমাদেরকে প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধির এই চ্যাপ্টার থেকে আমাদেরকে অবশ্যই বুদ্ধির ধারণা বর্ণনা, বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক এবং আন্তঃদলীয় পার্থক্য ব্যাখ্যা, তারপর হচ্ছে বুদ্ধিভিত্তিক এবং দলগত বুদ্ধি অভিজ্ঞার বৈশিষ্ট্য বর্ণনা, এরপরে তোমার বুদ্ধি প্রতিবন্ধকতা ব্যাখ্যা, তারপর হচ্ছে তোমার মেধা ও সৃজনশীলতার ধারণা ব্যাখ্যা, এরপরে তোমার বুদ্ধি পরিমাপ সমূহের বাস্তব প্রয়োগ করা, বুদ্ধির পরিমাপ সমূহ বাস্তবে প্রয়োগ করা। তুমি যদি তোমার প্রথম অধ্যায় থেকে এই 5টা পয়েন্ট বা এই 5টা টপিক ভালোভাবে দেখে যাও, তাহলে তোমার প্রথম অধ্যায় থেকে যত ধরনের সিকিউ এমসিকিউ আসুক, সেটা হোক সহজ বা হোক কঠিন, তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। সো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে তোমার জাস্ট এই 5টা টপিক কমপ্লিট করাই কিন্তু যথেষ্ট। এরপরে যদি আমরা দ্বিতীয় অধ্যায়ের দিকে যাই, দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদেরকে মাত্র 3টা টপিক পড়তে হবে। এই 3টা টপিক পড়লেই আমাদের দ্বিতীয় অধ্যায় মোটামুটি কমপ্লিট। 3টা টপিক কি কি? তোমার ব্যক্তিত্বের প্রকারভেদ ও বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতিসমূহ এবং ব্যক্তিত্ব পরিমাপের সংশ্লিষ্ট অভিক্ষাসমূহ বাস্তবে প্রয়োগ। অর্থাৎ তুমি যদি এই ব্যক্তিত্ব চ্যাপ্টার থেকে এই 3টা জিনিস ভালোভাবে দেখে যাও, এটাই কিন্তু তোমার দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করার জন্য যথেষ্ট। ওকে, সো চলো এবার আমরা একটু পরের চ্যাপ্টারটাই দেখি। পরের চ্যাপ্টারে কি কি আছে? পরের চ্যাপ্টার হচ্ছে মনোভাব। মনোভাবের এই চ্যাপ্টার থেকে তোমাকে মনোভাবের ধারণা, মনোভাব ও মতামতের পার্থক্য, তারপরে মনোভাব গঠনের প্রক্রিয়া, এরপরে তোমার মনোভাব পরিবর্তনের মাধ্যমে ব্যক্তি জীবনে ইতিবাচক পরিবর্তন, এবং তোমার পূর্ব সংস্কার এবং বদ্ধমূল ধারণা। অর্থাৎ তুমি যদি এই 5টা টপিক তুমি তোমার তৃতীয় অধ্যায় থেকে কমপ্লিট করে যেতে পারো, তাহলেই তোমার তৃতীয় অধ্যায় নিয়ে আর কোনো টেনশন করতে হচ্ছে না। ওকে, সো চলো এবার আমরা একটু পরের চ্যাপ্টারটাই দেখি। পরের চ্যাপ্টার কি আছে? পরের চ্যাপ্টার হচ্ছে তোমার আচরণের উপর পরিবেশের প্রভাব। এই চ্যাপ্টার থেকে তোমার ব্যক্তি আচরণের
জীবনের ওপর সামাজিক প্রভাব, আন্তঃব্যক্তিক আকর্ষণের স্নেহ ভালোবাসার শারীরিক আকর্ষণ ইত্যাদির প্রভাব এবং তোমার আন্তঃব্যক্তিক সম্পর্কের ধরন চিহ্নিতকরণ। অর্থাৎ তুমি যদি চতুর্থ অধ্যায় থেকে মাত্র এই ৩টা টপিক ভালোভাবে পড়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমার চতুর্থ অধ্যায় নিয়ে তুমি পুরোপুরিভাবে টেনশন ফ্রি। ওকে, এরপর আসো আমরা একটু পরের চ্যাপ্টারটা দেখি। পরের চ্যাপ্টার হচ্ছে তোমার মানসিক চাপ ও চাপ মোকাবেলা। এই চ্যাপ্টার থেকে তোমাকে হচ্ছে তোমার জীবনের চাপমূলক পরিস্থিতি সমূহ এই পয়েন্টটা পড়তে হবে। এরপরে তোমার মানসিক চাপের বৈশিষ্ট্য সমূহ, মানসিক চাপ কেমন আসলে, তারপর হচ্ছে তোমার মানসিক চাপ মোকাবেলার ক্ষেত্রে তোমার উপায়সমূহ এবং তোমার বাস্তব জীবনে মানসিক চাপ মোকাবেলা। তোমাকে এই চ্যাপ্টারটা থেকে স্পেশালভাবে এই বাস্তব জীবনে মানসিক চাপ মোকাবেলা এবং মানসিক চাপের বৈশিষ্ট্যসমূহ, এই দুটো পয়েন্ট বা এই দুটো টপিক খুবই ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। ওকে, তাহলে আশা করা যায় তোমার পঞ্চম অধ্যায় থেকে যে ধরনের কোয়েশ্চেন করুক না কেন, তুমি খুব সুন্দরভাবে তোমার সিকিউ এবং এমসিকিউতে অ্যান্সার করতে পারবে। এরপরে আমরা যদি আমাদের পরের চ্যাপ্টারটা দেখি, মূল্যবোধ। এই চ্যাপ্টারটায় আমাদেরকে অবশ্যই মূল্যবোধের ধারণা সম্পর্কে জানতে হবে, যেহেতু চ্যাপ্টারটাই মূল্যবোধ সম্পর্কে। সো মূল্যবোধের কনসেপ্ট তো আমাদের ক্লিয়ার থাকতেই হবে। এরপরে তোমার প্রধান প্রধান মূল্যবোধ সমূহ, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তোমার মূল্যবোধের গঠনের মাধ্যম সমূহ। এরপরে হচ্ছে তোমার মানব আচরণের ওপর মূল্যবোধের প্রভাব। অর্থাৎ তুমি যদি তোমার ষষ্ঠ অধ্যায় থেকে এই সহজ 4টা পয়েন্ট তুমি কমপ্লিট করে যেতে পারো, তাহলে কিন্তু তোমার ষষ্ঠ অধ্যায় নিয়ে তুমি পুরোপুরিভাবে হ্যাসেল ফ্রি। ওকে, সো আসো এরপর আমরা একটু পরের চ্যাপ্টারটা দেখি। পরের চ্যাপ্টারে কি আছে, তোমার মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতি সমূহ। এই চ্যাপ্টার থেকে তোমাকে বেশ কিছু পয়েন্ট পড়তে হচ্ছে, তার ভেতরে তোমার গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্যাবলী, এরপরে হচ্ছে তোমার মনোবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি বৈজ্ঞানিক পদ্ধতি, এরপরে তোমার পরীক্ষণের বৈশিষ্ট্যগুলি এবং এর ধাপসমূহ, তারপরে তোমার পরীক্ষণ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা, এরপর হচ্ছে তোমার চলের শ্রেণী বিভাগ। স্পেশালি এই সপ্তম অধ্যায় থেকে তোমার চলের শ্রেণী বিভাগ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তারপরে তোমার কি আছে, মনোবিজ্ঞানে ব্যবহৃত বৈজ্ঞানিক পদ্ধতিসমূহ, মানুষ ও প্রাণীর আচরণ সংক্রান্ত গবেষণায় প্রয়োগ। ওকে, সো তুমি যদি তোমার সপ্তম অধ্যায় থেকে মোটামুটিভাবে এই 6টা পয়েন্ট তুমি কমপ্লিট করে যেতে পারো, তাহলে কিন্তু তোমাকে এই সপ্তম অধ্যায় আর কেউ আটকাতে পারবে না। এরপরে আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানে তোমার জাস্ট সহজভাবে 3টা জিনিস, তোমার পরিসংখ্যানের বিভিন্ন প্রকারভেদ, বিচ্যুতির ধারণা, বিচ্যুতি পরিমাপের বিভিন্ন পদ্ধতিসমূহ। এর ভেতরে তোমার অবশ্যই বিচ্যুতির ধারণাটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। তুমি যদি এই চ্যাপ্টার থেকে মোটামুটিভাবে বিচ্যুতির ধারণা এবং বিচ্যুতি পরিমাপের বিভিন্ন পদ্ধতিসমূহ সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখতে পারো, তাহলেই তোমার অষ্টম অধ্যায় নিয়ে আর কোনো টেনশন নেই। সো এই কয়টা জিনিস ফলো করার মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের A+টা এনশিওর করতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে পরীক্ষার পরবর্তী সময়। আসসালামু আলাইকুম সকলকে।